আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি তরুণ চলচ্চিত্র নির্মাতা, বুয়েটের সেই মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে কেন্দ্র করে যিনি চলচ্চিত্র বানিয়েছেন, সেই তরুণ প্রজন্মের পরিচালকের সাথে আমরা কথা বলবো। শেখ জিসান আহমেদ। জিসান পড়ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্বের তৃতীয় বর্ষে। এনটিভির পক্ষ থেকে স্বাগতম। আবরার ফাহাদকে নিয়ে আপনি ছবি করছেন, এর আগে অনেকগুলো ছবির সারা জাগানো বলিউডের ছবিগুলো, হলিউডের ছবিগুলো রিমেক করেছেন। আবরার ফাহাদকে নিয়ে ছবির ভাবনাটা এলো কোত্থেকে? আপনাকেও স্বাগতম, এনটিভিকেও স্বাগতম। আবরার ফাহাদ ভাইকে নিয়ে পরিকল্পনাটা এসেছিল আরও 1 বছর আগে। তখন যেহেতু আমি নিজেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং হলে থাকি, তো তৎকালীন সময় আমার কয়েকজন বন্ধু এবং সিনিয়রদের পরামর্শক্রমে কাজটি করা হয়নি, কারণ যেহেতু তৎকালীন ক্ষমতাসীন দল ছিল যারা ক্যাম্পাসে, আমি নিজেও হলে থাকি, এটা নিয়ে একটি সাংঘর্ষিক বিষয় হতে পারে, সামগ্রিক বিষয় নিজের কাজ এবং কেরিয়ারকে চিন্তা করে তখন করা হয়নি। তারপরে যখন দেশে 5ই আগস্ট বিপ্লব ঘটলো, তারপরে আমরা কাজটি পুনরায় উদ্যোগ নিই এবং 5ই আগস্ট রাতে আমি ডিসাইড করি যে কাজটি আবার করব। তখন আমার যে 3জন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আছে তাদের সাথে কথা বলি, তারা সবাই পজিটিভ রেসপন্স করে এবং এরপর আমরা পুনরায় কাজটি করার উদ্যোগ গ্রহণ করি। তারপর ওই দিন রাতেই আমরা সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করি যে আমরা রুম নাম্বার 2011 করতে চাই, আবরার ফাহাদ ভাইকে নিয়ে কিছু করতে চাই। তখনও নামটা অ্যানাউন্সমেন্ট করিনি। তো তারপরে স্বাভাবিকভাবেই খুব অল্প সময়ের মধ্যে, বাংলাদেশের দর্শকরা তো আবার খুব ভালো, তারা খুব অল্প সময়ের মধ্যেই তার পরিবারের সাথে আমাদের যোগাযোগ করিয়ে দেয় এবং তার পরিবারের তরফ থেকে যথেষ্ট তথ্য আমাকে দেওয়া হয়। বিশেষ করে ফায়াজ ভাই, তার ছোটো ভাই, আবরার ফাহাদ ভাইয়ের ছোটো ভাই আবরার ফায়াজ, সে যথেষ্ট তথ্য আমাকে দেয়। পাশাপাশি তার আবরার ফাহাদ ভাইয়ের যে রুমমেট ছিলেন রাফি ভাই, তার বিশ্ববিদ্যালয়ের বন্ধু সাইফুল ভাই শুরু করে বেশ কয়েকজন আমাকে যথেষ্ট তথ্য দেয় এবং সেই তথ্যের উপর বেস করে আমরা কাজটি করার চেষ্টা করেছি। এই ছবি নির্মাণের পেছনে যে অভিজ্ঞতাগুলো হয়েছে সেগুলো একটু জানতে চাই। প্রত্যেকটা কাজেই নতুন নতুন কিছু অভিজ্ঞতা যুক্ত হয়, আর এটি ছিল আমাদের প্রথম মৌলিক কাজ। এর আগে আপনারা জানেন যে আমরা প্রায় 10টি জনপ্রিয় সিনেমা রিমেক করেছি এবং সেগুলো সবগুলো ভিন্ন ভিন্ন ইন্ডাস্ট্রি ছিল। আর এটি সম্পূর্ণ আমাদের নিজেদের দেশের সবার জানা বহুল আলোচিত একটি ঘটনা, যাকে কেন্দ্র করে কাজটি করা এবং পাশাপাশি এটি আমাদের প্রথম মৌলিক কাজ। তো সব মিলিয়ে একটা বিচিত্র অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি। নানা সীমাবদ্ধতা ছিল, অনেক কিছু অজানা ছিল, সেটি কাজ করতে গিয়ে শিখেছি। এবং আবরার ফাহাদ ভাই যে ঘটনাটা আমাদের সবার ভেতরেই আসলে টাচ করেছিল, এরকম একটি মর্মান্তিক ঘটনা, সেই ঘটনা যখন ফুটিয়ে তুলব সেটার জন্য আমাদের রীতিমতো গবেষণা করতে হয়েছে। প্রত্যেকটা দিন আমরা এটা নিয়ে ভেবেছি এবং লাস্ট 3 থেকে 4 মাস প্রায় এবং লাস্ট 4 মাস ধরে এই প্রজেক্টের সাথে আছি আমি, এবং প্রত্যেকটা দিন রাত থেকে শুরু করে সকাল টু রাত প্রত্যেকটা মুহূর্তে এটা নিয়ে ভাবতে হচ্ছে যে কীভাবে আরও বেটার করা যায়। তো সব মিলে আসলে একটা বড়সড় অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেলে এবং এই কাজের অভিজ্ঞতাটাই আমি আমার পরবর্তী কাজে হয়তো আরও ভালো করে ফুটিয়ে তুলতে পারবো। এর আগে কী কী ছবি আপনি নির্মাণ করেছেন? এর আগে প্রথম আমাদের সিনেমার রিমেক ছিল আয়নাবাজি, বাংলাদেশের আয়নাবাজি সিনেমার রিমেক। তারপরে আমরা হলিউডের জোকার সিনেমা রিমেক করি এবং এর পরবর্তীতে বাংলাদেশের আবার মনপুরা সিনেমা রিমেক করি। তারপরে তামিল ইন্ডাস্ট্রির 96 সিনেমা রিমেক করি। এরপর সবচেয়ে আলোচিত বলিউডে আলোচিত সিনেমা 3 ইডিয়টস, সেটি রিমেক করি এবং এখানে প্রায় 40 জনের মতো মানুষ শর্ট প্যান্ট পরে ক্যামেরার সামনে দাঁড়ায়। তারপরে আমরা পিকে সিনেমা রিমেক করি, এটিও খুব চ্যালেঞ্জিং একটি সিন ছিল। আপনারা জানেন যে আমরা বিভিন্ন সিনেমা রিমেক করি এবং সেখানে লোকেশন, ড্রেস থেকে শুরু করে সব কিছুই কাছাকাছি থাকে। ইভেন যারা আর্টিস্ট থাকে তাদের চেহারাটাও যতটা কাছাকাছি সম্ভব আমরা রাখার চেষ্টা করি। মানে ওই হলিউড বলিউড মুভির যে নায়ক নায়িকা থাকে তাদের মতো দেখতে জাহাঙ্গীরনগরে যারা আছে তাদেরই আমি সিলেক্ট করে থাকি। তো এরপরে পিকের পরে আমরা সিচরে সিনেমা রিমেক করি, সেখানে অলমোস্ট 80 জন মানুষ শর্ট প্যান্ট পরে ক্যামেরার সামনে দাঁড়ায়। আমি বলছি না যে শর্ট প্যান্ট পরে ক্যামেরার সামনে দাঁড়ানো খুব একটা ভালো বিষয়, বাট এটি একটি চ্যালেঞ্জিং। বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধরনের সিন, যে সিনেমার প্রতি ভালোবাসা না থাকলে এই ধরনের সিন করা সম্ভব না। আমরা পুরো বাংলাদেশকে দেখাচ্ছি যে আমরা কাজ করতে পারি, জাহাঙ্গীরনগরের ছেলেমেয়েরা অভিনয়কে ভালোবাসে। আপনারা যদি আমাদের সুযোগ দেন, আমাদের পিছনে অর্থলগ্নি করেন, ইনশাল্লাহ আমরা আমাদের দেশকে ভালো কিছু দিতে পারবো, সেই প্রত্যাশা রাখি। পাশাপাশি লাস্ট যে কাজটি করলাম সেটি হচ্ছে 12 ফেল। সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রায় 3 শতাধিক শিক্ষার্থী জড়িত আছে। এই কাজটি এখনও মুক্তি পায়নি, মুক্তির অপেক্ষায় আছে। এবং আমাদের সর্বশেষ যে কাজটি করা রুম নাম্বার 2011, এটি আমাদের প্রথম মৌলিক কাজ, যেটি আসছে আগামী 30শে নভেম্বর ইউএসের ক্যালিফোর্নিয়াতে মুক্তি পাবে। পাশাপাশি বাংলাদেশের প্রথম প্রদর্শনী হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 3 ডিসেম্বর। ছবি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? সিনেমা নিয়ে আসলে অনেক বড় পরিকল্পনা আছে। আমি গত বছর আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখেছিলাম যে আগামী 5 বছরের মধ্যে যদি নিজেদের দেশে সিনেমা
ইন্ডাস্ট্রিকে কিছু দিতে না পারি তাহলে হয়তো আমি নিজেই হারিয়ে যাব। তো সেই চিন্তা ভাবনা থেকেই বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছি। আমি আমার দেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে কিছু দিতে চাই, আমাদের দেশের দর্শকদের জন্য কিছু করতে চাই। আমরা আমার দেশের সিনেমাকে বিশ্ব দরবারে দেখতে চাই। আমরা শুধু হলিউড, বলিউড বা কোরিয়ান, সাউথ কোরিয়ান মুভি এগুলো দেখব, এগুলো না। আমরা আমাদের সিনেমাকে, আমাদের গল্পকে বিশ্ব দরবারে দেখাতে চাই, সেরকম একটা পরিকল্পনা হাতে নিয়েছি। এখন সেটা বাংলাদেশের মানুষজন এবং সিনেমা মহলে যারা আছেন তারা যদি আমাদের দিকে সুদৃষ্টি দিয়ে তাকায় তাহলে অবশ্যই সেদিকে বাস্তবায়ন করতে পারবো আমরা বিশ্বাস করি। ক্যাম্পাসে আপনি মাত্র তৃতীয় বর্ষে পড়ছেন, অথচ এর মধ্যেই সারা জাগানো অনেকগুলো ছবি রিমেক করে ফেললেন। এই চ্যালেঞ্জটা আপনি কীভাবে বাস্তবে রূপ দিলেন? দেখেন, বড় কিছু করতে হলে চ্যালেঞ্জ তো নিতেই হবে, আর যত তাড়াতাড়ি শুরু করা যায়, কারণ আমার পরিকল্পনা বা চিন্তাটা অনেক বড়। আমি যদি এখনই শুরু না করি তাহলে আমি হয়তো সময় থেকে অনেকটা পিছিয়ে যাব। আমি আবারও বলেছি যে আমি আমার দেশকে কিছু দিতে চাই, আমাদের দেশের সিনেমাকে বিশ্ব দরবারে দেখতে চাই, যার জন্য সেই জার্নিটা অনেক আগে থেকেই শুরু করা উচিত। আমার মনে হয় এই জার্নিটা আরও আগে শুরু করতে পারলে আরও ভালো হতো। কাজ করে যাচ্ছি, যদি আমার পরিকল্পনা মাফিক আগাতে পারি অবশ্যই আমি আমার দেশকে ভালো কিছু দিতে পারবো। বাংলাদেশে তো অনেক সারা জাগানো ছবি রিমেক হয়েছে, বাংলাদেশের ছবি রিমেক হয়েছে, সেখানে একটা বড় ধরনের ব্যয় হয়, অথচ আপনি হলিউডের ছবি, বলিউডের ছবি রিমেক করছেন। একদম আপনি বলছিলেন যে ম্যাক্সিমাম ছবি জিরো বাজেটে করেছেন, তাহলে এটা কি বর্তমান নির্মাতাদের জন্য একটা চ্যালেঞ্জ না যে আপনি এত কম বাজেটের ছবি করে ফেলছেন? চ্যালেঞ্জ হতে পারে। আমার সবচেয়ে বড় বিষয় কি, আমি আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞ, কারণ এই একটি জায়গার এখানে সবাই ছোট বড় আমার বন্ধু যারা আছে সবাই আমাকে সমর্থন করে, আমার কাজগুলোতে অকপটে তারা সাপোর্ট করে যাচ্ছে, যার কারণে আসলে জিরো বাজেটে করা সম্ভব হচ্ছে। তার মানে এই না যে মেইন স্ট্রিমে জিরো বাজেটে সম্ভব, তবে সেখানে অবশ্যই টাকা, সিনেমা নির্মাণের ক্ষেত্রে অবশ্যই টাকা একটা বড় বিষয়। তবে টাকা যে একদম সর্বমুখ্য বিষয় সেটা বলবো না। আপনার যদি কাজের সুপরিকল্পনা থাকে তাহলে অবশ্যই ভালো কিছু করা সম্ভব, কম বাজেটেও ভালো কিছু করা সম্ভব। আমরা মূলত সেটাই দেখাতে চাচ্ছি। আমরা আমাদের যদি লক্ষ্য অটুট রাখতে পারি, আমাদের পরিকল্পনা সুদৃঢ় থাকে, তাহলে অবশ্যই আমরা সাকসেস হতে পারবো। আমি অনেকগুলো প্রামাণ্যচিত্র মুভি দেখেছি, যেখানে ধরেন আপনার মতো তরুণ পরিচালক একজন স্বপ্ন দেখে সারা জাগানো পরিচালক, সারা জাগানো অভিনেতাকে নিয়ে কাজ করবে এবং করেও। আমার দেখা ছবিগুলোতে কয়েকটাতে দেখেছি। আপনার কি এরকম পরিকল্পনা আছে যে দেশ বরেণ্য যাদেরকে আমরা স্টার বলি, সুপারস্টার বলি, তাদের নিয়ে কাজ করার স্বপ্ন? সুপারস্টার তো আসলে ডিরেক্টররা তৈরি করেন, আমার কাছে মনে হয় সেটাই। আমার গল্প যদি সুপারস্টার হয়, আমার কাজ অলরেডি সুপারস্টার হয়ে যাবে। আপনি দেখবেন যে আমাদের প্রথম মৌলিক কাজ রুম নাম্বার 2011, এখানে কোনো পরিচিত মুখ নেই। আমরা চাইলেই কিন্তু করতে পারতাম। যখন আমাদের সাথে সুদূর আমেরিকা থেকে একটি ফুল নামে একটি সংগঠন আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং আমরা কাজটা করি, আমরা হয়তো আরেকটু চেষ্টা করলে আমরা পরিচিত মুখ নিতে পারতাম, তারকা নিতে পারতাম। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমরা আমাদের মেধা এবং শ্রম দিয়ে যদি ঠিকঠাক পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, আমরা আমাদের নতুন মুখ নিয়েই বাংলাদেশকে কিছু একটা নতুন করে দিতে পারবো। সেই চিন্তা ভাবনা থেকে স্টার ফ্যাক্ট না, আমার গল্পটা যদি ভালো হয়, আমার গল্প যদি স্টার হয় তাহলে কাজ অটোমেটিক স্টার হয়ে যাবে। আপনার ব্যক্তিগত জীবনের গল্প শুনতে চাই, আপনার বেড়ে ওঠা শৈশব কৈশোর। আমার জন্ম গোপালগঞ্জে এবং বেড়ে ওঠা সেখানেই। তারপরে আমার পিরোজপুরে স্কুল জীবন ছিল, সেখানে আমি 5 বছর পড়াশোনা করি। তারপর আবার গোপালগঞ্জে ব্যাক করি, সেখানে আমার উচ্চ মাধ্যমিক শেষ করে তারপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা। এখানে পড়তে আসার পর তো আমার বন্ধু, সিনিয়র জুনিয়র সবার সহযোগিতায় এতটুকু আসা। এই যে চলচ্চিত্র নির্মাণ, এর পেছনে আপনার অনুপ্রেরণা কে? অনুপ্রেরণা আসলে আমি 8 বছর আগে অভিনয়ের সাথে জড়িত হই। তখন কিছুটা অবহেলা বলবো, কিছুটা কটুবাক্য বলবো, আমি নাম বলছি না কারণ নির্দিষ্ট করে, সেটা আমাকে খারাপ লাগিয়েছিল। তখন থেকে মনে হয়েছিল কিছু একটা করব। 8 বছর আগে আসলে অভিনয়ের সাথে জড়াই। তখন আসলে কিছুটা কটু কথা, মন্দ বাক্য শুনেছিলাম বিভিন্ন কারণে। সেই চিন্তা ভাবনা থেকেই সবসময় ইচ্ছা ছিল যে বড় কিছু করব, ভালো কিছু করব, দেশকে কিছু দিতে চাই। এরকম চিন্তা ভাবনা থেকেই আসলে আসা, এবং এত বছর পেরিয়ে গেছে এবং তখন থেকে এই অবধি আমি আমার লক্ষ্যে উঠেছি এবং কাজ করে যাচ্ছি। সো অনুপ্রেরণা বলতে আমি সেই সব মানুষদের কথাই বলবো যারা আমাকে মন্দ বাক্য শুনিয়েছিলেন, যারা আমাকে বিভিন্নভাবে ডিমোটিভেট করেছিলেন। আমি ডিমোটিভেট হইনি, বাট তাদের ওই কথাগুলোর কারণে আমি আরও বেশি ভালো কাজ করার অনুপ্রেরণা পাই, ভালো কাজ করার ক্ষুধাটা পাই বেসিক্যালি, যে ক্ষুধা থেকে আসলে কাজটা করছি।
এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? এনটিভির দর্শকদের জন্য অবশ্যই বলবো যে আপনারা আমাদের দেশের যে মৌলিক গল্প আছে, যে কাজগুলো আছে, সেগুলোকে অনেক বেশি সমর্থন জানাবেন। পাশাপাশি আমাদের দেশের যে সুস্থ ধারার সংস্কৃতি আছে তার সাথে থাকবেন এবং আপনাদের সুস্থ ধারার মতামত এবং সুস্থ সমালোচনাই আসলে আমাদেরকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে। দর্শক, এতক্ষণ শুনছিলেন তরুণ নির্মাতা, যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, যিনি বানিয়েছেন আবরার ফাহাদকে নিয়ে একটি ফিল্ম। সেই আলোচিত ঘটনার উপর নির্মিত চলচ্চিত্র রুম নাম্বার 2011। সেই চলচ্চিত্রের পরিচালক শেখ জিসান আহমেদ। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। আপনার নামটা? নীলা। রাহুল। ওকে, এই মেয়েটারে তোর ভাবি সবাই কেমন লাগবে? আপনাকে না বলছে আমাকে ফলো না করতে? ফলো কেন করতেছিলেন? আপনাকে দেখতে ইচ্ছে করে আমার, আপনার সাথে কথা বলতে ইচ্ছে করে। আমি কি করবো ঠিক বুঝতে পারছি না। ওরে বাবা, ওই মেয়ে, অথচ তারে তুমি চিনো না? হ্যাঁ, কি মায়ায় তাকাও তুমি, একটু দেখে চোখের খেয়াল, তোমায় দেখার তৃষ্ণা ভীষণ। ভালোবাসায় বুঝি দেনা পাওনা থাকে? অবশ্যই থাকে, ভালোবাসা সব কিছু থাকে।